ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছে এতে দুদেশের সম্পর্ক উন্নয়নে বাধাগ্রস্ত বা ফাটল ধরাবে বলে আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ঢাকায় বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনারে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা ঢাকা দিল্লি সম্পর্কের জন্য শুভ ফল বয়ে আনবে না। এ সময় বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের উপর ভারতের ছুরি ঘোরানোর কোনো সুযোগ নেই। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ নিয়ে এই সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। শিক্ষার্থী, শিক্ষক, সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য, বিবৃতির তীব্র নিন্দা জানায় শিক্ষার্থীরা। আমাদের দেশে যে সাধারণ হিন্দুরা আছে তাদেরকে তারা বাংলাদেশি মনে করে না, তারা ভাবে বাংলাদেশে অবস্থিত সমস্ত হিন্দু তারা ভারতের অংশ। সেমিনারে বিশ্লেষকরা বলেন, দুই দেশের সম্পর্কে সম্মান ও ন্যায্যতা প্রত্যাশা থাকলেও তা উপেক্ষিত। ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, 3000 কিলোমিটারের চেয়ে বেশি কাঁটাতারের বেড়া, সারা বাংলাদেশ ঘিরে তারা সীমান্ত, সড়ক, রাস্তা তৈরি করেছে। 10 কিলোমিটার দূরে দূরে তারা দুর্গ করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে আচরণ করছে, সেখানে মধ্যে এরকম দেয়াল। আমাদের ক্রেডিবল ডিটারেন্স থাকার কথা, এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, কিন্তু এটা শুনতে চায় না। মনে করে ক্রেডিবল ডিটারেন্স মানেই মনে হয় আমি যুদ্ধ করতে চাচ্ছি। ইসকনের সাবেক নেতা গ্রেপ্তার ইস্যুতে ভারত সরব থাকলেও ওই ঘটনায় মসজিদ ভাঙা এবং মুসলিম আইনজীবী হত্যার বিষয়ে দেশটির নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তারা। মসজিদ ভেঙে দিয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়া জানায়নি, প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে। ঘটনাটা যদি ইন্ডিয়া ঘটতো, রক্তের বন্যা বয়ে যেত। চিন্ময় দাস বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের আইন ভঙ্গ করলে যে ধর্মাবলম্বী হোক না কেন, অন্যান্য সকল নাগরিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই কাজটি সরকার করেছে। সুতরাং এখানে দাস অথবা শেখ হিসেবে বিবেচনা করার কোনো কারণ নেই। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওইরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশ কারো জন্য নিরাপত্তা হুমকি নয় উল্লেখ করে তিনি আরো বলেন, এ নিয়ে প্রতিবেশী কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচার ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে ফেরার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণ তা হতে দেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সব ষড়যন্ত্র ব্যর্থ করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির নেতারা। এ সময় তারা বলেন, যারা অরাজকতা তৈরি করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ সিনিয়র নেতারা। তাদের অভিযোগ, দেশে অস্থিরতা তৈরির মূল হোতা পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ও তার দোসররা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তাদের পরাস্ত করতে হবে। এ সময় খন্দকার মোশাররফ বলেন, সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে না, মূল সংস্কার করবে নির্বাচিত সরকার। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকেই অগ্রাধিকার দিতে হবে। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অন্যদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, পরাজিত শক্তির চক্রান্ত ঠেকাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা,
এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে, কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার, তাই জনগণের প্রত্যাশা পূরণে তাদের কাজ করতে হবে বলেও জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 10 দিনের সফরে লন্ডন পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ট্রিক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম এ কয়সর। বিএনপি মহাসচিব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ দলের সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য লন্ডন গিয়েছেন তিনি। 11 ডিসেম্বর মির্জা ফখরুলের ঢাকায় ফেরার কথা রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে জয়লাভ করলেও সব দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এর প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে। মহাখালী ব্রাক সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ, পোস্টাল ভোটিং সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কিছু মতামত তুলে ধরেন আলোচকরা। প্রচলিত সংবিধান অনুসারে জাতীয় নির্বাচন চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচন কমিশন সহ প্রয়োজনীয় 2-1টি বিষয়ে সংস্কার এনে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া এখন সময়ের দাবি। শনিবার গণফোরামের জাতীয় সম্মেলনে বিভিন্ন দলের নেতারা এসব কথা বলেন। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন শেষে ভোটের জন্য প্রয়োজনীয় সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, হজের খরচ আরও কমানোর চেষ্টা করছে সরকার। রিপোর্ট আদ্দিন সজীবের। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয় প্রশ্ন ওঠে, কতদিনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে সরকার। তবে ভোটের পথে যে এগুচ্ছে দেশ তা স্পষ্ট হয় 3 মাসে সার্চ কমিটি আর 3.5 মাসে নির্বাচন কমিশন গঠনের পরই। প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা জানালেন, আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদের পথ সুগম করতে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে সরকার। পলিটিক্যাল কালচার আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র চালাবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে as early as possible। বাউফল ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামে শহীদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে 1 কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না। একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য, কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হজের জন্য যতটা সম্ভব খরচ কমানো হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রা আরো সহজ করতে চেষ্টায় আছে সরকার। কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনা যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহাকে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত 9টার দিকে রাজধানীর কাউরান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই সাংবাদিক। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই জন্য 4 মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ারও শর্ত জুড়ে দেওয়া হয়েছে।